আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা জানেন এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামটা আমি করি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। আজকে এই প্রোগ্রাম করছি এবং কাল সকাল আবার এই প্রোগ্রামটা রিপিট দেখানো হবে সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত। আমরা আজকে আপনারা দেখছেন জাজের ছবিটা, প্রেস্টন ক্রাউন কোর্টের জাজ। সে একটা মেয়ে, সে মিথ্যা অ্যাকুজেশন পুলিশের কাছে রেপ কেস করেছিল, সেক্সুয়াল অ্যাসল্টের কেস করেছিল এবং এগুলোর জন্য তাকে আপনার অনেক সাজা দিয়েছে, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সে সবগুলো ফলস অ্যাকুজেশন পুলিশের কাছে করেছিল অনেক এশিয়ান ম্যানের এগেইনস্টে, এবং ওইটা আপনারা আজকে শুনছেন। আমি ওই ভিডিওটা প্লে করছিলাম। এখানে অনেকগুলো কথা জাজ বলছে। When police made inquiries, they found she had traveled to the seaside resort alone and stayed in a hotel. এবং পুলিশ যখন ইনভেস্টিগেশন করছিল, ইনকোয়ারি করছিল, তখন দেখতে পারছে, পুলিশ বুঝতে পারছে সে আপনার একটা সি সাইড রিসোর্টে সে হলিডে করতে গিয়েছিল, ট্রাভেল করেছিল এবং সেখানে একটা হোটেলে ছিল, স্টেড ইন এ হোটেল ওয়ার শি বট এ পট নডুল, যেখানে সে একটা পট নডুল নডুল কিনেছিল ফ্রম এ নিয়ার বাই শপ, একটা শপের থেকে, and then reminded in her and remained in her room watching YouTube on her phone। এবং তারপরে সে পুলিশের যে ইনকোয়ারি করছিল সেখানে দেখা গেছে কি সে ঘুমের মধ্যেই ছিল। আপনার সে একটা নুডল কিনতে গিয়েছিল শপ থেকে যখন সে ট্রাভেল করেছিল আউটসাইড। এবং এটা সে বলছিল কি, আরেকটা বলছিল কি সে মানে তাকে আরেকটা দেশে নিয়ে গেছে, কিন্তু আসলে দেখা গেছে সে ইউকে তে, ভারতে সে আসলে আমস্টারডামে আমস্টারডামে তাকে নিয়ে যাওয়া হয় নাই, অথবা ব্ল্যাক পুলে মনে হয় বলছিল একটু আগেই। কিন্তু সে আসলে ইউকে তে প্রেস্টনে এসে বিএনকিউ তে তার মানে কার্ড ইউজ করেছিল। তার মানে সে যদি এখানে কার্ড ইউজ করে বিএনপি, তাহলে তার পক্ষে ওখানে যাওয়া সম্ভব না। আপনার পুলিশের যে সুপারিনটেন্ডেন্ট, এই পুলিশ সুপারিনটেন্ডেন্ট কামব্রিয়ার যে পুলিশ চিফ, সে বলছিল কি যে এই মেয়েটার এলিগেশন গুলো ছিল লেড টু পাবলিক ডিসপ্লেস অফ ম্যাস অ্যাঙ্গার, যে পাবলিক ওই এলাকার কামব্রিয়ার লোকজন সাংঘাতিক ভাবে মানে আপনার ক্ষুব্ধ হয়ে গেছিল, খুবই তারা রাগান্বিত হয়ে গিয়েছিল এতগুলো এশিয়ান মানুষের এগেইনস্টে এই মেয়েটা এতগুলো সেক্সুয়াল এলিগেশন, রেপ, অ্যাসল্টের কেস করেছে। এগুলা এলাকার লোকজন খুবই রাগান্বিত হয়ে গেছে। উইথ প্রোটেস্টস held outside the police station on a রিটেইল পার্ক, এবং পুলিশ স্টেশনের সামনে তারা প্রটেস্ট করেছিল পাবলিক, আপনার এলাকার লোকজন। এগুলো সব আপনার মানে পুলিশ বলছে কোর্টের মধ্যে। In a letter read to the court, she said she had not instigated anything which happened in the community and did not want Robinson to come to the town। সে বলছে আমি এমন কোনো কিছু করি নাই, আমি এমন কোনো কিছু প্ররোচনা প্ররোচিত আমি করি না যার জন্য কমিউনিটির লোকাল লোকজন এত বেশি ক্ষুব্ধ হয়ে যাবে, এত বেশি রাগান্বিত হয়ে যাবে, এই ধরনের আমি কোনো কিছু করি নাই। এবং যার জন্য আমি, রবিনসন একজন লোক আছে আর একটা জায়গা থেকে, তাকেও আমি এই টাউনের মধ্যে আসতে বলি নাই। সে এই কথাগুলো সে বলছে। ওকে, এইগুলো বিভিন্ন তার বক্তব্য আমরা কোর্ট শুনছে। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ জাজের স্পিচটা মানে আপনি এখন প্লে করেন। I am sure that no one pressured her to go to Blackpool at all. She did so entirely of her own volition in order to make up false allegations against Mr. Ramzan and others. I turn to count 7. On the 18th of July 2019, the defendant caught a train to Leeds. The clear evidence is that she spent a good part of the day in the park. She had 2 phones with her. She then travelled back to Preston, where she walked into the town centre. A young man walking home from a family party happened upon her. He asked her for a light, and they started to talk.
They had a brief and entirely consensual sexual encounter. The defendant then caught the train to Barrow-in-Furness, exchanging details with the young man and tentatively agreeing to meet him at a later date. Once in Barrow-in-Furness, she walked to her flat. Her brother's girlfriend happened to see her as she walked her home, picked her up and took her home. Much of this, including much of what happened in Preston, was caught on closed-circuit television. By now it was the early hours of the 19th of July. Once her brother learned from his girlfriend that the defendant was at home, he called the police. Everyone had been frantically worried about her all day, and she had been ignoring their messages. When the police arrived at her house, the defendant pretended to be semi-conscious. The jury and I saw body-worn footage captured by the officers. It's clear that the defendant was play-acting, pretending to be semi-conscious. She was injured, but the clear evidence was that she had inflicted the injuries upon herself. She then created a false account of what had happened in Leeds, Preston and Barrow that day. All of this account was inconsistent with CCTV, telephone and other evidence. She told the police that on Wednesday the 17th of July, a man called Salza, an invented trafficker, came to her door. He'd slapped her in the face, pinned her to the wall by the neck. He told her to follow orders she would get on Snapchat. He said that she had lost them money and she needed to earn them £10,000 as a result. She said that she was then told to go to Leeds. There she was taken to a house where she had sex with two men. She and a girl called Molly then walked to another premises. There were other girls there. There she said she had sex with three men. She was then driven to a chicken shop in Headingley where she had sex with another man. She then said she was driven to Bramley and then to Bradford where she had sex with three men. She then saw her passport on the table with a ring on it and flight details to Bangladesh, so she ran. When the traffickers were able to contact her by phone, she was told to go to Preston. She said that the young man she had met in Preston was a trafficker and that he had sent her a message telling her that he had lined up some cocaine on a bench and she had no choice but to take it. She said that he took her to two Asian men who paid him to have sex with her. She then said that the young man himself then took her down a back alley and raped her. Eventually, she said, she was allowed to return to Barrow-in-Furness. Salza met her at the train station and he drove her home. We have seen the video footage of her walking home. She said that when she opened her door, he and another man forced their way in and she was forced to have sex with them both. Salza struck her in the face and told her to sort herself out and that they would be back for her at 2 a.m. 10 minutes later, the police arrived and she could not recall anything further until she woke in hospital. This was a complete fabrication. Much of it could be disproved from CCTV in Preston and Barrow-in-Furness. What happened in Leeds was shown to be false by the location of her phone. She had, during the course of the day, created other evidence to support the false account she knew she would give. Most notably, she had used one of the two phones she had with her that day to send messages from a person she described as Nicole to herself. She'd then taken screenshots of those messages. Nicole was supposed to be a fellow trafficked woman who was being raped at the parties. Nicole was supposedly angry at the defendant for leaving her and the other victims in Leeds. However, the agreed evidence was that when Nicole was apparently complaining about being left in Leeds by the defendant, the phone from which the messages were being sent was with the defendant on the train back to Preston. She was sending the Nicole messages from one phone in her possession to the other phone in her possession. I turn now to count 8. In May 2020, the defendant was on bail for perverting the course of justice. It's clear that she was still intent on trying to invent evidence to support her previous accounts. In the earlier part of 2020, the instances of her apparently going missing
and turning up intoxicated and injured had increased. On the 18th of May 2020, she set out from home on foot. It's clear from the evidence that she never left Walney Island and never entered a vehicle. At 22:49, she was found by police in fields close to her home. She had multiple injuries. One eye was swollen shut. She had hammer injuries to her legs and abdomen, which were too numerous to count. Part of her little finger was partly severed. These injuries were all self-inflicted. Her account was that she had intended to catch a bus to travel to Barrow, but one of the males associated with those who'd exploited her offered her a lift, which she accepted. She then said that she was taken to a house in Barrow-in-Furness. There were 10 males there. She said that a number of named men raped her at that property. One of them assaulted her and tried to cut her finger off. One of them drove her back to Walney Island. She walked off to where the police found her. A few days later, the police found a hammer, which she had purchased some days before. It was hidden against a fence close to where the police had found her. It bore traces of her blood and DNA. A Home Office pathologist gave evidence to the effect that the serious injuries she had sustained were completely inconsistent with her account and completely consistent with being self-inflicted with the hammer which she had bought, which was found close to her and which bore her DNA. On the 20th of May 2019, the defendant made a Facebook post in which she posted shocking photographs of the injuries she had inflicted upon herself. These photographs were very graphic and bound to produce a significant response. In that post, she referred to these having been inflicted by 3, as she put it, Asian men, as they took her to various sex parties. In that same post, she referred to having been similarly abused by Asian men and men of Pakistani origin in various locations across the north of England for a number of years. She said that she would continue to tell the police everything she knew. She encouraged parents to be vigilant and children to speak out if they were concerned. She did not mention that she was already on bail for perverting the course of justice. I turn to count 9, to which the defendant pleaded guilty. This admission represents her writing a letter from custody to her sister, asking her sister to tell her, that is the defendant's solicitors, that a hammer had been found in her bedroom. This was an attempt to create a false defence to count 8. When she entered her plea, it was on the basis only of what she wrote to her sister and not what was said to her mother. In the context of this case, it is not necessary to decide that issue, and I will sentence her on her basis. The defendant is 22. She had no convictions prior to these matters coming before the court. I note that she was under 18 at the time of the commission of count 1. She had turned those who'd exploited her, offered her a lift, which she accepted. She then said that she was taken to a house in Barrow-in-Furness. There were 10 males there. She said that a number of named men raped her at that property. One of them assaulted her and tried to cut her finger off. One of them drove her back to Walney Island. She walked off to where the police found her. A few days later, the police found a hammer, which she had purchased some days before. It was hidden against a fence close to where the police had found her. It bore traces of her blood and DNA. A Home Office pathologist gave evidence to the effect that the serious injuries she had sustained were completely inconsistent with her account and completely consistent with being self-inflicted with the hammer which she had bought, which was found close to her and which bore her DNA. On the 20th of May 2019, the defendant made a Facebook post in which she posted shocking photographs of the injuries she had inflicted upon herself. These photographs were very graphic and bound to produce a significant response. In that post, she referred to these having been inflicted by 3, as she put it, Asian men,
as they took her to various sex parties. In that same post, she referred to having been similarly abused by Asian men and men of Pakistani origin in various locations across the north of England for a number of years. She said that she would continue to tell the police everything she knew. She encouraged parents to be vigilant and children to speak out if they were concerned. She did not mention that she was already on bail for perverting the course of justice. I turn to count 9, to which the defendant pleaded guilty. This admission represents her writing a letter from custody to her sister, asking her sister to tell her, that is the defendant's solicitors, that a hammer had been found in her bedroom. This was an attempt to create a false defence to count 8. When she entered her plea, it was on the basis only of what she wrote to her sister and not what was said to her mother. In the context of this দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। এখানে আরো অনেকটা বাকি আছে, এটা অনেক লম্বা স্পিচ। এগুলো জাজে একটার পর একটা বলে যাচ্ছিল। প্রেস্টন ক্রাউন কোর্টের জাজ, সেখানে এই মেয়েটা যেটা বলছে জাজের কাছে, আই এম নট সেইং আই এম গিলটি, আমি বলছি না যে আমি দোষী, বাট আই নো আই হ্যাভ ডান রং, কিন্তু আমি জানি আমি অনেকগুলো ভুল করেছি, and some of these wrong on some of these and I am sorry। এবং সে বলছে কি, I know I have done wrong on some of these and I am sorry। এই কথাটা সে জাজের কাছে বলছে, আমি জানি আমি অনেক কথা বলছি যেগুলো রং এবং আমি এটার জন্য সরি। এই কথাগুলো সেই জাজের কাছে বলছে। এগুলো এই জন্য খুবই কেয়ারফুল থাকতে হবে যখনই আপনার বিরুদ্ধে সেক্সুয়াল এলিগেশন আসবে, রেপ এলিগেশন আসবে, আপনার খুব কেয়ারফুল থাকতে হবে, খুব স্ট্রংলি আপনাকে সিক করতে হবে প্রপার এক্সপেরিয়েন্সড আপনার লিগ্যাল টিম, যাদের অনেক বছরের অভিজ্ঞতা আছে। আমি রেপ সেক্সুয়াল অ্যাসল্টের কেস অনেকগুলো, এটা বলা যাবে না কতগুলো করেছি, অসংখ্য নাম্বার আমি করেছি। আর দীর্ঘ এই 25 বছরের ধরে আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছি। এখানে আপনার অনেকগুলো এভিডেন্স আপনাকে খুব কেয়ারফুলি অ্যানালাইজ করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার যে ব্যারিস্টার যাকে আমি এনগেজ করি, তারা সবসময় আমার প্যানেলের মধ্যে আছে, যারা এক্সপার্ট স্পেশালিস্ট ক্রিমিনাল ল এর মধ্যে। এবং আমি দেখি কারা আপনার রেপ এবং সেক্সুয়াল অ্যাসল্ট কেস গুলো বেশি করেছে, কাদের এক্সপার্টিস বেশি আছে এই রেপ সেক্সুয়াল অ্যাসল্ট কেস গুলোর মধ্যে। আপনারা জানতে হবে এই দেশের মধ্যে যতগুলো কেস ক্রাউন কোর্টে যায়, এর মধ্যে প্রায় মানে 1/3, প্রায় 3/1 হচ্ছে রেপ এবং সেক্সুয়াল অ্যাসল্টের কেস। এগুলো খুবই স্পেশালাইজড এরিয়া অফ ল। এগুলো যাদের অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে এই ধরনের কেস করার, এই ধরনের কেস নিয়ে ডিল করার, তাদের কাছে যেতে হবে এবং তারা আপনার একজন অভিজ্ঞ এক্সপার্ট ব্যারিস্টারও এনগেজ করবে, যাতে আপনি ঠিক মতো রিপ্রেজেন্টেশন পান। কারণ হলো কি, এখানে প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করতে হবে, আপনার স্টেটমেন্ট নিতে হবে। অনেক ক্লায়েন্ট আমার কাছে আসছে যে আজম সাহেব, আমার যে কেস, আমার যে দোষী সাব্যস্ত, আমি যে গিলটি হয়েছি, আমার তো একটা স্টেটমেন্টও নেয় নাই, কারণ আমি শুধু কোর্টে আমাকে দাঁড় করাই দিয়েছে, আমাকে বিভিন্ন প্রশ্ন করছে, আমি অনেকগুলো প্রশ্নের কিভাবে উত্তর দিতে হবে, কি আপনার আমি কি কোন ধরনের প্রশ্ন আমাকে করা হবে, এগুলো আমাকে ঠিক মতো বলে নাই। কোনো সময় আমি ক্রাউন কোর্টে বা ম্যাজিস্ট্রেট কোর্টে বা পুলিশ স্টেশনে যাই নাই। এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, যাতে প্রসিজার গুলো আমি অনেকগুলো বুঝি নাই। এবং আমি এখন তো দেখতে দেখতে আমার কেসটা তো শেষ হয়ে গেছে, আমি আপিল করতে চাই। আমি তখন অনেককে বলি কি যে আপিলের সুযোগগুলো তো খুবই লিমিটেড, আপনি অনেক লেটে চলে আসছেন। কিন্তু আপনাকে করতে হবে যেটা প্রথম কাজ, যখনই পুলিশ আপনাকে একটা এই ধরনের সমস্যার মধ্যে ফেলবে, আপনার প্রথম দায়িত্ব হবে আপনি অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর খুঁজে বের করা। তার সাথে মিটিং করলে আপনি বুঝতে পারবেন সে আপনার সাথে সহানুভূতিশীল কিনা, সে আপনার কেসটা শুনতেছে কিনা, সময় দিচ্ছে কিনা, আপনার সাথে টাইম স্পেন্ড করতেছে কিনা, আপনার টেলিফোনের আনসার করলো কিনা, আপনাকে টেলিফোনের মধ্যে যে এনকোয়ারিজ গুলো ছিল সেগুলোর উত্তর দিয়েছি কিনা। এইসব বিষয় মিলে আপনি দেখবেন কাদের অভিজ্ঞতা অনেক বছরের। হ্যাঁ, কারণ আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি প্রায় দীর্ঘ 25 বছরের মতো,
এবং 25 বছরেরও বেশি হচ্ছে খুব সম্ভব, এবং আপনার এইগুলো কেসের এক্সপার্ট এক্সপেরিয়েন্স নলেজ যদি না থাকে, তাহলে আপনি আশানুরূপ ফল পাবেন না। আমি সাধারণত সবসময় আমি বলি যে এটা একটা খুবই স্ট্রেসফুল এক্সপেরিয়েন্স আমার ক্লায়েন্টের জন্য হয়। কারণ হলো কি, বিং অ্যারেস্টেড, প্রসিকিউটেড, ইনভেস্টিগেটেড, or the interrogated at the police station for a criminal offense can have a huge impact on your personal and professional life. কারণ একটা ক্রিমিনাল প্রসিকিউশন, একটা অ্যারেস্ট যদি হয়, আপনাকে যদি ইনভেস্টিগেশন করে এবং আপনাকে যদি ইন্টারোগেশনের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায়, ইন্টারোগেট করার জন্য, আপনার মানে বক্তব্য নেওয়ার জন্য, এটা কিন্তু খুবই আপনার হিউজ ইম্প্যাক্ট, একটা প্রভাব পড়বে, বিশাল একটা প্রভাব পড়বে আপনার ব্যক্তিগত জীবনের উপরে এবং আপনার পেশাগত জীবনের উপরে। এগুলো আপনার উপরে প্রভাব পড়বে। Even এমনকি relatively minor allegations can have enormous and long-lasting consequences on your career. ইভেন ছোটখাটো অপরাধের জন্য যদি আপনাকে অভিযোগ করা হয়, চার্জ করা হয়, আপনি যদি ক্রিমিনাল কনভিকশন হয়, আপনার যদি প্রসিকিউশন ফেস করতে হয়, এগুলো আপনার ক্যারিয়ারের উপরে একটা খুব সুদূর প্রসারী, দীর্ঘ সময় ধরে একটা পরিণতি নিয়ে আসবে। একটা লং লাস্টিং কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হবে, এবং এইটার এনরমাস একটা কনসিকুয়েন্স আছে। পার্টিকুলারলি কোনো কেউ যদি একটা প্রফেশনাল হয়, একটা মানে প্রফেশনাল পার্সনের এগেনস্টে যদি এই ধরনের এলিগেশন করা হয়, ক্রিমিনাল চার্জ যদি হয় এবং কনভিকশন যদি হয়, তার ক্যারিয়ারের জন্য এটা একটা কর্মজীবনের জন্য একটা বিশাল একটা আঘাত আসবে। শুধু সেটা না, পারিবারিক জীবনের উপরে আসবে। আপনার আলটিমেটলি ইউর লিবার্টি, এবং আপনি যদি প্রিজনেও হয়তো আপনাকে যেতে যেতে হতে পারে যদি আপনি কনভিক্টেড হন। সুতরাং এখানে অনেক কিছু স্টেকে আছে, আপনার পারিবারিক, ব্যক্তিগত জীবন, এবং প্লাস আপনাকে প্রিজনে যেতে হবে। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর অন ইউর সাইড ফ্রম দ্য বিগিনিং। সুতরাং শুরু থেকেই আপনাকে নিতে হবে একজন অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, যাদের অনেক বছরের এক্সপার্টিজ আছে, এরকম একজন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর আপনাকে সাপোর্ট করার জন্য, আপনাকে হেল্প করার জন্য, আপনাকে লিগাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য আপনাকে এনগেজ করতে হবে। আপনি অনেক সময় আমাকে বলে কি যে আমাকে তো এমন এলাকায় আছি, কারণ অনেক ক্লায়েন্ট আমার কাছে যোগাযোগ করে বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস, আপনার বিভিন্ন অঞ্চল থেকে, আপনার ইউকে বিভিন্ন অঞ্চল অঞ্চল থেকে আমার কাছে ক্লায়েন্টরা কমিউনিকেট করে, যোগাযোগ করে, তাদের কেস নিয়ে কথা বলে। এবং অনেকে বলে কি, আমাদের এখানে তো কোনো বাংলাদেশি সলিসিটর নাই যারা ইংলিশে বা যারা বাংলায় কথা বলতে পারে। কিন্তু তখন আপনাকে কষ্ট করে হলেও, আপনার এলাকায় যদি নাও হয়, কারণ এগুলো খুবই সীমিত সংখ্যক আপনার ক্রিমিনাল লয়ার সলিসিটর আছে, একমাত্র লন্ডনেই আছি বাংলাদেশিদের মধ্যে, আমি মনে হয় সবচেয়ে লং টাইম ধরে ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছি, অনেক অনেক বছর ধরে শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। এবং আর কে আছে, এগুলো খুবই সীমিত সংখ্যক। সুতরাং আপনাকে খুঁজে বের করতে হবে, এটা আপনার কেস, আপনাকে আপনার কেসটাকে লুক আফটার করতে হবে। সো অনেক ক্লায়েন্টরা আছে যাদের একটা গুড রেপুটেশন আছে কমিউনিটির মধ্যে, কোনো সময় ক্রিমিনাল কেসের মধ্যে ইনভলভ হয় নাই, এবং তারা খুব স্ট্রেসফুল, ডিস্ট্রেসিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় যখন তাদের বিরুদ্ধে এই কেসগুলো হয়। Therefore, you will need specialist solicitor to provide the best advice and defense possible. শুরু থেকে আপনাকে একটা ভালো অ্যাডভাইস এবং ভালো রিপ্রেজেন্টেশন আপনাকে দিতে পারে এইরকম লয়ারকে আপনাকে শুরু থেকেই এনগেজ করতে হবে। আপনার যেন কোনো ধরনের গাফিলতি না থাকে, কোনো ধরনের পয়েন্ট যেন মিস না হয়, আপনার কেসটা যেন ঠিকভাবে সুচারুভাবে যেন কোর্টের মধ্যে উপস্থাপন করা হয়। দর্শক, আজ আমার সময় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল 9:30 থেকে 11টার মধ্যে আবার দেখবেন। এই এই ভিডিওটা আরো অনেক বাকি আছে, সেটাও আমি শেষ করতে পারলাম না সময়ের অভাবে। কালকে আপনারা সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এটি রিপিট দেখবেন এনটিভিতে।
তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক ইউটিউবে লগ ইন করলেও আজকের প্রোগ্রামের লিংক পাবেন। আপনারা সলিসিটর শাফিউল আজম, আজম এন্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে যদি গুগলের মধ্যে সার্চ করেন তখন আপনারা এই প্রোগ্রামের লিংক পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং